ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণি ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যেমন তোমরা সবাই প্রচুর রিকোয়েস্ট করছিলে যে পর্ষদের টেস্ট পেপারের 5 মার্কসের কোয়েশ্চেনগুলো যাতে আমি করিয়ে দিই, তো আজকে আমি আজ থেকে সেই ভিডিও স্টার্ট করছি। আজকে আমরা সলভ করব পেজ নাম্বার 309 এর যতগুলো 5 মার্কসের কোয়েশ্চেন রয়েছে সেগুলো। তো তোমাদেরকে বলে দিই যে পেজ নাম্বার 309 এর কোয়েশ্চেনগুলো একটু ডিফিকাল্ট রয়েছে, তোমরা ইজিলি বইতে অনেক সময় অ্যান্সার খুঁজে পাবে না, তার জন্য কিন্তু ভালোভাবে ভিডিওটা শোনো, বুঝে নাও এবং নিজের মতো করে খাতায় অ্যান্সারগুলো করে নাও, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে। এবং অবশ্যই চ্যানেলটাকে নিচে দেওয়া বেল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরপর যখনই আমি 5 মার্কসের ভিডিও দেবো বা তোমাদের লাইফ সায়েন্সের সাজেশন দেবো তারপরে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। দেখো, তোমরা সবাই জানো যে ফার্স্ট কোয়েশ্চেনই থাকে চিত্র অঙ্কন তোমাদের। তো দেখো, আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করতে দিয়েছে, ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র অঙ্কন করতে দিয়েছে। তো এর আগে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি 5টা ইম্পর্টেন্ট চিত্র যেগুলো তোমাদের মাধ্যমিকে এবার আসতে পারে সেগুলোর লিস্ট দিয়ে দিয়েছিলাম। তার মধ্যেই আদর্শ নিউরনও ছিল, ইউক্যারিওটিক ক্রোমোজোমও ছিল। তো দেখো, সেই লিস্ট থেকেই কিন্তু কোয়েশ্চেন এসেছে, ঠিক আছে? তো সেই ভিডিওটাও কিন্তু তোমরা চেক আউট করে নিও, তার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, নিচে নয় ভিডিও লাস্টে দিয়ে দেবো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। বলছে ক্রোমোজোমের কোন কোন অংশ নিম্নলিখিত কাজগুলির সাথে সম্পর্কযুক্ত বলো। প্রথমেই বলেছে সেন্ট্রোমিয়ার অঞ্চলে বেমতন্তুর অনুনালিকার সাথে ক্রোমোজোমকে যুক্ত রাখে কে? তো দেখো, বেমতন্তুর অনুনালিকার সাথে সেন্ট্রোমিয়ারকে যুক্ত রাখে হচ্ছে আমাদের কাইনেটোকোর, ঠিক আছে? সো কারেক্ট অ্যান্সার হবে এখানে কাইনেটোকোর। নেক্সট বলছে রাইবোজোমাল আরএনএ তৈরিতে সক্রিয় ভূমিকা নেয় কে? আরএনএ তৈরি হয় আমাদের নিউক্লিওলাসে, নিউক্লিয়াস কিন্তু নয়, নিউক্লিওলাস, ঠিক আছে? এই নিউক্লিওলাস আবার তৈরি হয় আমাদের ক্রোমোজোমের যে গৌণ খাঁজ রয়েছে সেই গৌণ খাঁজের নর রিজিয়ানে, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ানে, ঠিক আছে? তো তার মানে এখানে অ্যান্সার হবে নর রিজিয়ান, সেটাই রাইবোজোমাল আরএনএ তৈরিতে সক্রিয় ভূমিকা নেয়। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে নিম্নলিখিত ঘটনাগুলির সাথে মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখো, ঠিক আছে? তো বলছে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কমে যাওয়া। প্রথমেই তোমরা যেটা লিখবে যে মিওসিস কোষ বিভাজনে আমরা দেখতে পাই যে জনিত্রী কোষের সংখ্যা হ্রাস ঘটিয়ে তারপরে গ্যামেটের উৎপাদন হয়, ঠিক আছে? অর্থাৎ এজন্য এটিকে হ্রাস বিভাজন বলা হয়, এবং এই হ্রাস বিভাজন হওয়ার ফলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। তাহলে এখানে দুটো মেন কথা, এক হ্রাস বিভাজন, দ্বিতীয় হচ্ছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। তোমরা এইভাবে মেনশন করে দেবে যে জনিত্রী কোষের ক্রোমোজোম সংখ্যা যদি ডিপ্লয়েড হয় 2n হয়, তার থেকে যখন মিওসিস কোষ বিভাজন হয়, হ্রাস বিভাজন ঘটে যে গ্যামেট তৈরি হয়, তার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, n হয়ে যায়, ঠিক আছে? এবার এই রকম দুটি গ্যামেটের যখন মিলন হয় বা নিষেক ঘটে, তার থেকে যে অপত্য তৈরি হয় তার ক্রোমোজোম সংখ্যা তখন আবার 2n এ ফিরে আসে। ওকে, তো তার মানে এখানে কি হচ্ছে, হ্রাস বিভাজন হওয়ার ফলে কিন্তু অপত্যর ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকছে। যদি এখানে হ্রাস বিভাজন না হতো, তাহলে এখানে 2n ই থাকতো গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা, ফলে 2n ক্রস 2n 4n হয়ে যেত, তারপরে আবার 4n ক্রস 4n 8n 16n এভাবে ক্রোমোজোম সংখ্যা প্রজাতির বাড়তেই থাকতো। সো এই হ্রাস বিভাজন অ্যাকচুয়ালি ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করে। নেক্সট বলছে দেখো হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম যুক্ত রেণু সৃষ্টি হওয়া, ঠিক আছে? তো আমরা জানি, তোমরা ফার্নের যৌনক্রম পড়েছো, তো সেখানে তোমরা দেখেছো যে উদ্ভিদের ক্ষেত্রে যে লিঙ্গধর যৌন হয় তার প্রথম কোষই হচ্ছে রেণু, যেটি একটি হ্যাপ্লয়েড কোষ, ঠিক আছে? তো রেণু মাতৃকোষ যা একটি ডিপ্লয়েড কোষ, ঠিক আছে, তার থেকে মিওসিস কোষ বিভাজন হয়ে হ্যাপ্লয়েড রেণু তৈরি হয়, এবং এই হ্যাপ্লয়েড রেণু কিন্তু কোনো রকম নিষেক ছাড়াই লিঙ্গধর উদ্ভিদের জন্ম দিতে পারে, ঠিক আছে? তো এই জন্যই কোনো রকম নিষেক ছাড়াই লিঙ্গধর উদ্ভিদের জন্ম দেওয়ার জন্য কিন্তু আমাদের রেণু সৃষ্টি হওয়া প্রয়োজন, এবং রেণু সৃষ্টি হওয়ার জন্য কিন্তু মিওসিস কোষ বিভাজন দরকার রেণু মাতৃকোষের। ওকে, নেক্সট বলছে দেখো নন সিস্টার ক্রোম্যাটিড দুটির মধ্যে দেহাংশের বিনিময় হওয়া। তো তোমরা জানো যে মিওসিস কোষ বিভাজনে আমরা দেখতে পাই দুটি হোমোলোগাস ক্রোমোজোমের যে নন সিস্টার ক্রোম্যাটিড দ্বয় রয়েছে তাদের মধ্যে কিন্তু ক্রসিং ওভার হয়, ঠিক আছে, দেহাংশের বিনিময় হয়, যার ফলে কিন্তু জিনের পুনর্বিন্যাস হয়। ফার্স্ট পয়েন্ট ক্রসিং ওভার হওয়ার ফলে বা দেহাংশের ক্রসিং ওভার হওয়ার ফলে আমাদের জিনের পুনর্বিন্যাস হয়, যার ফলে
যে গ্যামেট তৈরি হয় সেখানে জিনগত প্রভেদ বা ভ্যারিয়েশন বা প্রকরণ দেখা যায়, ঠিক আছে, এবং এই প্রকরণ বা ভ্যারিয়েশন কিন্তু বিবর্তনের প্রধান রসদ, কারণ যার মধ্যে যত বেশি অভিযোজনমূলক প্রকরণ থাকবে সে তত সহজে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবে, তো এটা কিন্তু বিবর্তনে সাহায্য করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দিচ্ছে দেখো, উপযুক্ত শব্দচিত্রের সাহায্যে ফার্নের যৌনক্রমে লিঙ্গধর এবং রেণুধর দশার পর্যায়ক্রমিক আবর্তন লেখো। তো তোমরা জানো লিঙ্গধর দশা শুরু হয় রেণুর থেকে, ঠিক আছে, লিঙ্গধর দশা মানে সব হ্যাপ্লয়েড, রেণুর থেকে তো শুরু হয়, তার থেকে আমরা জানি যে লিঙ্গধর যে উদ্ভিদ বা গ্যামেটোফাইটিক প্ল্যান্ট তৈরি হয় কোনো রকম নিষেক ছাড়াই, তা এবার এই লিঙ্গধর উদ্ভিদে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, সেই শুক্রাণু ডিম্বাণুর থেকে মিলিত হয়ে তারা যখন নিষিক্ত হয়ে 2n সংখ্যক ক্রোমোজোম যুক্ত জাইগোট তৈরি করে, তখন থেকে রেণুধর দশা শুরু। এরপরে এই জাইগোট ধীরে ধীরে ইম্যাচিওর যে রেণুধর উদ্ভিদ তা সৃষ্টি করে, তার থেকে ম্যাচিওর রেণুধর উদ্ভিদের তৈরি হয় এবং সেখান থেকে আবার রেণুমাতৃকোষ, সেটা 2n, সেখান থেকে আবার মিওসিস কোষ বিভাজন হয়ে লিঙ্গধর রেণু তৈরি হয়, ঠিক আছে। তো এইভাবে পুরো জেনারেশনটা চলতে থাকে, অল্টারেশন অফ জেনারেশন বা যৌনক্রম চলতে থাকে। বইতে সুন্দরভাবে দেওয়া আছে, শব্দচিত্রটা লিখে দিতে হবে। নেক্সট কোয়েশ্চেন দিচ্ছি দেখো, একটি সপুষ্পক উদ্ভিদের নিষেকের সময় ভ্রূণস্থলিতে অবস্থানকারী নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা 24 হলে বাকিগুলির ক্রোমোজোম সংখ্যা কত হবে? তো প্রথমেই তোমাকে জানতে হবে নির্ণীত নিউক্লিয়াস, নির্ণীত নিউক্লিয়াস হচ্ছে ডিপ্লয়েড, ঠিক আছে, দুটি কোষ, হ্যাপ্লয়েড কোষ, তারা মিলে নির্ণীত নিউক্লিয়াস তৈরি করে। তো 2n = তোমাকে এখানে বলে দিয়েছে 24। এবার তোমাকে জানতে চেয়েছে সহকারী কোষ, প্রতিপাদক কোষ, ডিম্বাণু এবং নালিকা নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত। দেখো সহকারী কোষ, প্রতিপাদক কোষ, ডিম্বাণু, নালিকা নিউক্লিয়াস, এগুলি সবই কি, এগুলো সবই হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড, তো এগুলোর প্রত্যেকটাতেই ক্রোমোজোম সংখ্যা কত হবে? n = 24/2, 12 হবে, ঠিক আছে, 12 হবে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি দেখো, বলেছে তোমার সহপাঠী মেন্ডেলের নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সারণীটি সংশোধন করে দাও। তো এখানে তোমাকে ঠিক করতে হবে সারণীটি। প্রথমে বলছে দেখো বীজের আকার, বীজের আকারে বলেছে প্রকট বৈশিষ্ট্য কুঞ্চিত আর প্রচ্ছন্ন গোলাকার, এটা ভুল রয়েছে, এটা আমাদের সাফেল হয়ে যাবে, ঠিক আছে, প্রকট হবে গোলাকার আর প্রচ্ছন্ন হয়ে যাবে কুঞ্চিত, ঠিক আছে। নেক্সট বলছে বীজ ত্বকের বর্ণ, বীজ ত্বকের বর্ণও বলতে পারো বা বীজের বর্ণ তোমরা এখানে বলতে পারো। হলুদ আর গোলাপি বলেছে, এখানে গোলাপি হবে না, গোলাপির জায়গায় এটা হবে সবুজ, গ্রিন বা সবুজ, ঠিক আছে। নেক্সট বলছে পরিপক্ক ফলের আকৃতি, মসৃণ এবং খাদযুক্ত বলেছে, এখানে মসৃণ হবে না, মসৃণের জায়গায় এখানে হবে পরিপুষ্ট, ঠিক আছে। নেক্সট বলছে অপরিপক্ক ফলের বর্ণ, অপরিপক্ক না, শুধু ফলের বর্ণ, সাদা হলুদ দেওয়া আছে, এখানে সাদার জায়গায় এটা হয়ে যাবে সবুজ বা গ্রিন, ঠিক আছে। ফুলের বর্ণ বেগুনি সবুজ, সবুজ হবে না, এটা হয়ে যাবে সাদা বা হোয়াইট। কাণ্ডে ফুলের অবস্থান পার্শ্বস্থ শীর্ষস্থ, পার্শ্বস্থ না হয়ে এটা হবে কাক্ষিক, ঠিক আছে। মূলের দৈর্ঘ্য, মূলের দৈর্ঘ্য তো হবে না, কাণ্ডের দৈর্ঘ্য হবে, কাণ্ডের দৈর্ঘ্য লম্বা এবং বেঁটে, ঠিক আছে, বেটেও বলতে পারো খর্বও বলতে পারো, যাই হোক। তাহলে এইটা তোমাদের কারেকশন হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো, তোমার পাশের বাড়ির ছোট বোন ছোটবেলা থেকেই রক্তাল্পতায় ভুগছে, ওকে মাঝে মাঝে রক্ত নিতে হয়, ডাক্তারবাবু বলেছেন ও একটি অটোজোম বাহিত জিনগত রোগে আক্রান্ত, রোগটি শনাক্ত করো প্রথমে। তো রোগটি হচ্ছে রক্তাল্পতা দেখা যায় আমাদের কোন রোগে, এবং অটোজোম বাহিত যদি হয় সেটা হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া রোগ, ঠিক আছে, থ্যালাসেমিয়া মেজর রোগ। তো থ্যালাসেমিয়া মেজর কিন্তু মেনশন করবে টার্মটা। নেক্সট বলছে এই রোগটির অন্যান্য লক্ষণগুলি কি কি হতে পারে তার একটি তালিকা লেখো। তো অন্যান্য লক্ষণ হচ্ছে দেখো থ্যালাসেমিয়া মেজরে আমাদের হিমোগ্লোবিন সঠিকভাবে তৈরি হয় না, যার ফলে কিন্তু কলাকোষে ঠিকভাবে অক্সিজেন পৌঁছাতে পারে না এবং রক্তাল্পতা দেখা দেয়, সেটা তো মেনশন করেই দিয়েছে। এছাড়া আর কি কি লক্ষণ হয়, আমাদের যে আরবিসি বা লোহিত রক্তকণিকার সাইজ, সেগুলো সাইজে ছোট হয়ে যায়। এছাড়া আমাদের যে লিভার বা যকৃৎ রয়েছে, যে আমাদের রয়েছে, আমাদের যে অগ্নাশয় রয়েছে, ঠিক আছে, অগ্নাশয়, এগুলোর সাইজ কিন্তু ছোট হতে থাকে, ঠিক আছে, এগুলোর সাইজে ছোট হতে থাকে। এছাড়া কালচে মূত্র নির্গমন হয়, যে বোনস রয়েছে বা অস্থি রয়েছে সেগুলো কিন্তু দুর্বল এবং বিকৃত হয়ে যেতে থাকে। এই 4টে লিখবে তোমরা। নেক্সট বলছে মাঝে মাঝে রক্ত নেওয়ার ফলে ওর কি কি সমস্যা হতে পারে। দেখো আমরা জানি রক্তে যে হিমোগ্লোবিন তার প্রধান উপাদান হচ্ছে আয়রন, ঠিক আছে, তো এই আয়রন যদি বারবার রক্ত নেওয়া হয়, এই আয়রন বা লোহা শরীরে জমতে থাকে এবং জমলে এই আয়রন বা লোহা গিয়ে আমাদের হার্ট,
ঠিক আছে। এছাড়া আমাদের যে লিভার আছে, হার্ট, লিভার, বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি, সেগুলোর কিন্তু ক্ষতি করতে পারে। ঠিক আছে, তো এগুলো তোমরা লিখবে। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো, আদিম পৃথিবীতে অক্সিজেন বিহীন বিজারক পরিবেশে মহাজাগতিক রশ্মির উপস্থিতিতে জলীয় বাষ্প এবং বিভিন্ন বিক্রিয়কের প্রক্রিয়ায় জটিল যৌগের সৃষ্টি হয়েছিল। এই তথ্যের পরিপ্রেক্ষিতে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। প্রথম বলেছে, কোন বিজ্ঞানীদ্বয় এই পরীক্ষার মাধ্যমে এই সত্য প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন? দুজন বিজ্ঞানী, তোমরা জানো, স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে। ঠিক আছে, মিলার এবং উরের পরীক্ষা তোমরা পড়েছো। স্ট্যানলি মিলার, হ্যারল্ড উরে, দুজনারই পুরো নাম তোমাদের লিখতে হবে। নেক্সট বলছে, পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলির নাম ও অনুপাত লেখো। তো পরীক্ষায় 3 ধরনের বিক্রিয়ক ব্যবহার করা হয়েছিল। এক হচ্ছে মিথেন, ঠিক আছে, দেন হচ্ছে আমাদের অ্যামোনিয়া এবং থার্ড হচ্ছে আমাদের হাইড্রোজেন। ঠিক আছে, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, এই 3টে জিনিস ইউজ করা হয়েছিল পরীক্ষাতে। এবং এদের অনুপাত কত ছিল? এদের অনুপাত ছিল 2:2:1। ঠিক আছে, 2:2:1 অনুপাতে ব্যবহার করা হয়েছিল। বলছে পরীক্ষালব্ধ 2টি অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো। 2টি অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গ্লাইসিন এবং অ্যালানিন। ঠিক আছে, গ্লাইসিন এবং অ্যালানিন। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। বলছে ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিরিখে নিচের বিষয় দুটিকে ব্যাখ্যা করো। কি কি দিয়েছে? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। দেখো এক্ষেত্রে তোমরা কি বলবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বললে? এখানে তোমরা এটাই বলবে যে পরিবেশের প্রভাবে জীবনকালে কোনো জীব যেসব বৈশিষ্ট্য অর্জন করে সে তার পরবর্তী বংশের সঞ্চারিত করতে চায়, তার পরবর্তী জেনারেশনের জীবের মধ্যে সঞ্চারিত করতে চায়, বা পরবর্তী প্রজন্মের জীবের মধ্যে সঞ্চারিত হয় সেই বৈশিষ্ট্যগুলি। এবং এইভাবে প্রত্যেকটি প্রজন্মে অর্জিত বৈশিষ্ট্য সামান্য মাত্রায় পরিবর্তন হতে হতে পরবর্তী প্রজন্মে জমা হতে হতে কালক্রমে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা দেয়। ঠিক আছে, এবং এই বড় পরিবর্তন হিসেবে যে দেখা দেয় সেটাকেই আমরা কিন্তু বিবর্তন বলতে পারি। ওকে, তার মানে প্রত্যেক জীবনকালে কিছু ছোট ছোট বৈশিষ্ট্য অর্জন করে। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলোকে সে পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারণ করে এবং প্রত্যেক জেনারেশনে এইভাবে ছোট ছোট যে বৈশিষ্ট্যগুলো জমা হতে থাকছে সেগুলোই একসময় একটা বড় বৈশিষ্ট্য হিসেবে কালক্রমে দেখা যায় এবং তার থেকেই বিবর্তন হয়। ওকে, বা নতুন প্রজাতির সৃষ্টি হয়। নেক্সট বলছে জীবের অঙ্গের ব্যবহার অব্যবহার। তো দেখো পরিবেশের সাথে পরিবর্তিত পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য কোনো কোনো অঙ্গের বেশি ব্যবহার হয়, ফলে সেই অঙ্গগুলি সবল এবং সুগঠিত হয়ে ওঠে। আবার কোনো কোনো অঙ্গের কম ব্যবহার হয়, ফলে সেই অঙ্গগুলি ধীরে ধীরে দুর্বল, ক্ষয়প্রাপ্ত হয়ে ওঠে এবং ধীরে ধীরে একসময় পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে অঙ্গের ব্যবহার অব্যবহারের তত্ত্ব। নেক্সট বলছে দেখো, নিম্নলিখিত বক্তব্যগুলির অভিযোজনগত গুরুত্ব লেখো। প্রথমে বলেছে জেরোফাইটের কাণ্ড সবুজ এবং রসালো হয়। দেখো জেরোফাইটের যে কাণ্ড সেটাকে আমরা পর্ণকাণ্ড বলে থাকি বা ফাইলোক্ল্যাড বলে থাকি। সেটা সবুজ হওয়ায় সেটা কিন্তু সালোক সংশ্লেষে হেল্প করে, প্লাস রসালো হওয়ায় কি হয়, এটার মধ্যে অনেক জলকে সে সংরক্ষণ করে রাখতে পারে, ফলে মরুভূমির মতো ঊষর পরিবেশে সেই জল কিন্তু এদেরকে জল সংরক্ষণে, মানে এই রসালো ভাব কিন্তু এদের জল সংরক্ষণে সাহায্য করে। নেক্সট বলছে রুই মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি। তো তোমরা জানো রুই মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে রেড গ্ল্যান্ড থাকে এবং পশ্চাৎ প্রকোষ্ঠে রেটিয়া মিরাবিলিয়া থাকে এবং দুটি প্রকোষ্ঠের মাঝখানে একটি ভাল্ব থাকে। তো অগ্রপ্রকোষ্ঠে যে রেড গ্ল্যান্ড থাকে তার থেকে গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাস উৎপন্ন হলে অগ্রপ্রকোষ্ঠটি ফুলে ওঠে। ঠিক আছে, এবং ফুলে ওঠে যখন, তখন তার এই যে মাঝখানের ভাল্বটি সেটি বন্ধ থাকে। তো ফুলে উঠলে কি হবে, আমাদের পটকার মাছের যে আপেক্ষিক গুরুত্ব সেটি কমে যায়, ফলে মাছ কিন্তু জলের উপরে ভেসে উঠতে পারে। ঠিক আছে, তাহলে গ্যাস জমা হয়ে যদি অগ্রপ্রকোষ্ঠ ফুলে যায় তাহলে আপেক্ষিক গুরুত্ব কমে যায় মাছের এবং মাছ কিন্তু জলের উপরে ভেসে উঠতে পারে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি মাছকে জলে ভাসতে সাহায্য করে। আবার যখন মাছকে ডুবে যেতে হবে তখন এই গ্যাস কিন্তু এই ভাল্ব খুলে গিয়ে পশ্চাৎ প্রকোষ্ঠে পৌঁছায় এবং পশ্চাৎ প্রকোষ্ঠের রেটিয়া মিরাবিলিয়া তখন সেই গ্যাসকে শোষণ করে নেয়, ফলে মাছের আপেক্ষিক গুরুত্ব বেড়ে যায় এবং মাছ কিন্তু ডুবে যায়, তলায় জলে ডুবে যায়। ঠিক আছে, তো এভাবে মাছের যে কি বলবো, মাছের গমনে কিন্তু সাহায্য করে, ডুবতে বা ভাসতে সাহায্য করে।
নেক্সট বলছে উটের আরবিসি 240% বৃদ্ধি পেতে সক্ষম। তো দেখো উটের আরবিসি তোমরা জানো যে ডিম্বাকার প্রকৃতির হয় এবং এটি কিন্তু খুবই ইলাস্টিক হয়, ঠিক আছে, ইলাস্টিক হয়। তো এর ইলাস্টিসিটি এতটাই হয় যে এটা 240% বৃদ্ধি পেতে সক্ষম হয়, যার ফলে কি হয় উট যখন দীর্ঘদিন জল না খেয়ে থাকার পরে একেবারে অনেকটা জলকে গ্রহণ করে খায়, তখনও কিন্তু এর এতটা ইলাস্টিসিটি থাকার জন্য আরবিসি গুলি ফেটে যায় না, ঠিক আছে, জলের অতিরিক্ত চাপকে সহ্য করতে পারে, যা এদের অভিযোজনের সহায়ক, ঠিক আছে। এবং প্রত্যেকটাতেই তোমরা মেনশন করবে কি ধরনের অভিযোজন এখানে হচ্ছে। তোমরা নিচে আমাকে কমেন্ট সেকশনে মেনশন করে লেখো তো জেরোফাইটদের কি ধরনের অভিযোজন হয়, মাছের কি রকম অভিযোজন হয়, এবং অবশ্যই উটের কি রকম অভিযোজন হয়। কি রকম বলতে যেগুলো ধরো আচরণগত বা অঙ্গ সংস্থানগত, ঠিক আছে, নাকি শারীরবৃত্তীয়, ঠিক আছে, এইগুলো তোমরা মেনশন করবে কিন্তু। ওকে, নেক্সট বলছে দেখো শিম্পাঞ্জি কিভাবে খাবার খাবার জন্য উইপোকা সংগ্রহ করে এবং মৌমাছিরা নৃত্যের মধ্যে কিভাবে খাদ্যের উৎসের সন্ধান দেয় তা লেখো। তো দেখো শিম্পাঞ্জিরা কি করে, তারা লম্বা কোনো একটা গাছের লম্বা ডাল নেয়, ঠিক আছে, লম্বা সরু ডাল নেয়, সেটাকে তারা ছিপের মতো ইউজ করে, মাছ ধরার ছিপের মতো ইউজ করে বা ফিশিং টুল আমরা বলতে পারি, ঠিক আছে। তো এই ছিপের মতো ইউজ করে সেই গাছের ডালটিকে তারা উইয়ের যে ঢিবি থাকে তার যে ফুটোগুলো থাকে সেই ফুটোর মধ্যে ঢুকিয়ে দেয়। ওকে, তাহলে কি হয় এই যে গাছের ডাল সেটার গা বেয়ে উইপোকাগুলো উপর দিকে উঠে আসে, ঠিক আছে, এবং তখন সে ডালটাকে গাছের ডালটাকে কিন্তু উপর দিকে তুলে নেয় আমাদের শিম্পাঞ্জি, এবং সেই গাছের ডালে তখন কি হয়, তখন প্রচুর প্রচুর আমাদের উইপোকা লেগে থাকে, তখন সে মহানন্দে সেই উইপোকাকে খেতে থাকে, ঠিক আছে। মানুষ যেভাবে মাছ ধরে ঠিক সেই কাইন্ড অফ মানে বুদ্ধি প্রয়োগ করে কিন্তু শিম্পাঞ্জি উইপোকা সংগ্রহ করে। নেক্সট বলছে মৌমাছি নৃত্যের মাধ্যমে কিভাবে খাদ্যের সন্ধান দেয় লেখো। দেখো মৌমাছিদের দলে যেসব শ্রমিক মৌমাছিরা থাকে তাদের মধ্যে কিছু মৌমাছি দূরে যেখানে খাবার রয়েছে সেই খাবারের অঞ্চলে যায় এবং সেই ফুলের অবস্থান দেখে আসে, দেখে এসে আমাদের চাকের মধ্যে মৌচাকে এসে তারা নৃত্যের মাধ্যমে বুঝিয়ে দেয় খাবারটি কত দূরত্বে রয়েছে, ঠিক আছে, কত দূরত্বে রয়েছে, ঠিক আছে, এবং কোন অ্যাঙ্গেলে কোন কোণে রয়েছে, সূর্যের সাথে কত অ্যাঙ্গেলে রয়েছে সেটাও বুঝিয়ে দেয়, ঠিক আছে, অর্থাৎ সঠিক অবস্থান বুঝিয়ে দেয়। এই বুঝিয়ে দেওয়ার জন্য তারা কি করে, তারা কতক্ষণ ধরে নাচ করছে এবং কিভাবে নাচ করছে, সময় এবং নাচের প্যাটার্ন এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, কত সময় ধরে নাচ করছে, যদি বেশি দূরত্বে থাকে বেশি সময় নাচ করবে, হ্যাঁ, এবং দূরত্বের উপরে নির্ভর করে তাদের নাচের প্যাটার্ন আলাদা হয়। যেমন 100 মিটারের মধ্যে যদি কোনো ফুল থাকে, খাদ্য থাকে, তাহলে তারা সার্কুলার ডান্স করে বা চক্রাকার ডান্স করে, whereas যদি 150 মিটারের বেশি দূরত্বে কোনো ফুল থাকে তাহলে কিন্তু তারা ওয়াগল ডান্স করে বা ফিগার অফ 8 এর মতো ডান্স করে। তাহলে দুটো জিনিস ইম্পর্টেন্ট, কতক্ষণ ধরে নাচছে এবং কিভাবে নাচছে, ওয়াগল ডান্স নাচছে না চক্রাকার ডান্স নাচছে। তো এগুলোর উপরে ভিত্তি করে চাকের বাকি মৌমাছিরা বুঝতে পারে ফুলটি কত দূরত্বে রয়েছে এবং সূর্যের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে, এবং সেখানে তখন বাকি চাকের সমস্ত মৌমাছিরা উড়ে যায় এবং তারা কিন্তু মধু সংগ্রহ করে আনে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো বলছে বহিরাগত বা আগন্তুক প্রজাতির অনুপ্রবেশ এন্ডেমিক প্রজাতির অবলুপ্তির পথ প্রশস্ত করে, উদাহরণ সহ লেখো, যুক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো। তো দেখো এখানে তোমরা দুটো উদাহরণ দিতে পারো, গাছের ক্ষেত্রে ল্যান্টানা ক্যামেরোর উদাহরণ দিতে পারো, অথবা তোমরা প্রাণীর ক্ষেত্রে তেলাপিয়া মাছের উদাহরণ দিতে পারো। আমি তেলাপিয়া মাছ দিয়ে বলছি। তো দেখো তেলাপিয়া মাছ মেনলি আফ্রিকাতে পাওয়া যেত, নীল নদ এবং মোজাম্বিক থেকে এই তেলাপিয়া মাছকে ভারতে মানে আনা হয় এবং ভারতে এনে যখন ভারতের জলাশয়ে ছাড়া হয় দেখা যায় যে তেলাপিয়া মাছ কিন্তু অনেক বেশি খুব তাড়াতাড়ি যে কোনো পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে, ঠিক আছে, অন্যান্য দেশজ মাছের তুলনায় যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা তেলাপিয়া মাছের অনেক বেশি। এবং সেকেন্ড হচ্ছে তেলাপিয়া মাছ ওমনিভোরাস, অর্থাৎ এরা যেমন ছোট ছোট জুপ্ল্যাঙ্কটন ছোট ছোট ফাইটোপ্ল্যাঙ্কটনকে খেতে পারে, তেমনই কিন্তু এরা ছোট ছোট মাংসাশী প্রাণী, ঠিক আছে, মাংসাশী প্রাণী নয়, ছোট ছোট যে কোনো প্রাণীকেও খেতে পারে, অর্থাৎ এরা ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন উভয়কেই কিন্তু খেতে পারে, ফলে এদের খাদ্য নিয়ে কিন্তু কোনো অসুবিধা হয় না, যা কিছু এরা খেতে পারে, ওমনিভোরাস হয়। বাট অন্যান্য দেশীয় মাছেরা কিন্তু অতটা ওমনিভোরাস নয় তেলাপিয়ার মতো, ফলে তেলাপিয়া আসার ফলে কি হলো, যে পুকুরে মৌরালা পুঁটি ইত্যাদির মতো দেশজ মাছ ছিল সেগুলি কিন্তু তেলাপিয়ার সাথে লড়াই আর পেরে উঠলো না, তারা কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকলো সেই সমস্ত জলাশয় থেকে। তো এভাবেই বহিরাগত প্রজাতি আমাদের তেলাপিয়া
এন্ডেমিক প্রজাতিগুলোর, দেশজ যে প্রজাতি সেগুলোর কিন্তু ক্ষতি করলো। সেম ভাবে ল্যান্টানা ক্যামেরা, যেটা সাউথ আমেরিকা থেকে নিয়ে আসা এক ধরনের অর্নামেন্টাল গাছ, ঠিক আছে, সেই গাছ যখন তার ফুলের সৌন্দর্যের জন্য ভারতে এনে আনা হলো, প্রথমে তাকে যখন যে কোনো জায়গায় যখন প্ল্যান্ট করা হচ্ছে, কি দেখা যাচ্ছে, ল্যান্টানা ক্যামেরা সে জায়গার সমস্ত উদ্ভিদকে কিন্তু নষ্ট করে দেয়, কারণ এ পুরোপুরি মাটির যে নিউট্রিয়েন্ট সাইকেল সেটাকেই চেঞ্জ করে দেয়, এবং এটা ওই এরিয়ার যে এন্ডেমিক প্রজাতির গাছ রয়েছে তাদের সাথে কিন্তু প্লেস বা স্পেস, ঠিক আছে, জায়গা এবং রিসোর্সের জন্য, ঠিক আছে, লড়াই করতে থাকে, এবং মাটির সয়েল নিউট্রিয়েন্ট সাইকেল এমন ভাবেই চেঞ্জ করে দেয় যার ফলে কি হয়, আমাদের অন্যান্য গাছরা কিন্তু সেই মাটিতে আর বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে না, শুধুমাত্র ল্যান্টানাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, ঠিক আছে। তো এই দুটো এক্সাম্পল দিয়ে তোমরা বলতে পারো। নেক্সট বলছে মানুষের ক্রিয়াকলাপ এবং নাইট্রোজেন চক্র ব্যাহত হবার সাথে নিচের ঘটনাগুলির সম্পর্ক লেখো। দেখো প্রথমে বলছে নাইট্রোজেনের অক্সাইডগুলির স্থানভিত্তিক ঘনত্ব বৃদ্ধি পেলে কি হবে, তো এটা যদি হয়ে থাকে তাহলে কি হবে, বায়ু দূষণ বেশি হবে, ঠিক আছে। নেক্সট বলছে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি। দেখো নাইট্রাস অক্সাইড, এটার জন্য তোমরা জানো নাইট্রাস অক্সাইড একটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস, যার ফলে পৃথিবীর এবং মানে নাইট্রাস অক্সাইডের জন্য কিন্তু পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেতে পারে। আর নাইট্রোজেনের অক্সাইডগুলির স্থানভিত্তিক ঘনত্ব কেন বৃদ্ধি পায়, কারণ জমিতে বেশি পরিমাণে যদি আমরা নাইট্রোজেন যুক্ত সার ইউজ করি, ঠিক আছে, তাহলে এই নাইট্রোজেনের অক্সাইডগুলির স্থানভিত্তিক ঘনত্ব বৃদ্ধি পায় এবং সেটি কিন্তু বায়ু দূষণ ঘটিয়ে থাকে। নেক্সট বলছে হ্রদের জলের অম্লতা বৃদ্ধি। কি হয়, বিভিন্ন যে নাইট্রোজেনের অক্সাইড তার সাথে জলীয় বাষ্প যখন রিয়াক্ট করে তারা আমাদের নাইট্রিক অ্যাসিড তৈরি করে, নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড ইত্যাদি তৈরি করে, যা জলীয় বাষ্পের সাথে মিশে গিয়ে বৃষ্টির সাথে কিন্তু পড়ে মাটিতে এবং জলে পড়ে, এবং জলে যদি এই নাইট্রিক অ্যাসিড পড়ে তাহলে জলের যে অ্যাসিডিক নেচার বা অম্লতা সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, অর্থাৎ পিএইচ কমে যাবে, এবং যার ফলে কিন্তু জলজ প্রাণী বা জলজ অন্যান্য জীবেদের কিন্তু মৃত্যুর সম্ভাবনা থাকতে পারে, যেহেতু জল বেশি অম্ল হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো নিম্নলিখিত দৃষ্টান্তগুলি সুন্দরবনের কোন কোন পরিবেশগত সমস্যার সাথে সম্পর্কিত লেখো। দেখো হরিণের চোরা শিকারের ফলে বাঘের প্রয়োজনীয় এবং পছন্দের খাবারের অপ্রতুলতা। হরিণ যদি চোরা শিকারি করা হয় তাহলে বাঘের খাবার হচ্ছে হরিণ, তাহলে হরিণের সংখ্যা কমে গেলে বাঘও খেতে পারবে না, বাঘও ধীরে ধীরে সংখ্যায় কমতে থাকবে না খেতে পেয়ে খাদ্য সংকটে। ফলে এখানে কি সমস্যা হচ্ছে, এখানে খাদ্যের সংখ্যার যে ভারসাম্য সেটা বিঘ্নিত হচ্ছে। নেক্সট বলছে আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে তাপমাত্রার বৃদ্ধি এবং সমুদ্র জলের স্ফীতি। তো দেখো আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে যদি সমুদ্র জলের স্ফীতি হয় তাহলে কি হবে, আমাদের যে সুন্দরবন হচ্ছে উপকূল অঞ্চল, তো সেখানে যেসব দ্বীপগুলি রয়েছে সেগুলো জলে ডুবে যাবে বা নিমজ্জন হবে, দ্বীপের নিমজ্জন হবে, প্লাস যে দ্বীপগুলি হয়তো ডুবলো না তাদের কিন্তু উপকূল অঞ্চল ভেসে যাবে, সমুদ্রের পাড় ভেঙে যাবে এবং উপকূল অঞ্চল ভেসে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে। নেক্সট বলছে দেখো জীব বৈচিত্র্য সংরক্ষণের সাথে সম্পর্কিত নিম্নলিখিতগুলির পুরো নাম লেখো। WCU হচ্ছে ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন, ঠিক আছে, ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন। WWF হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। MAB হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, নেক্সট বলছে দেখো সিকিম ও দার্জিলিং এ বেড়াতে যাওয়ার সময় স্থানীয় গাইড তোমাকে একটি বিপন্ন এন্ডেমিক প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখালেন, ওই প্রজাতির বিপন্ন হবার সম্ভাব্য কারণগুলি লেখো। তো দেখো এন্ডেমিক প্রজাতির যে প্রাণী সেটি হচ্ছে রেড পান্ডা, ঠিক আছে, রেড পান্ডা প্রথমে তোমরা লিখবে প্রাণীটি হচ্ছে রেড পান্ডা, তার যেটা সাইন্টিফিক নাম সেটা লিখবে এলিউরাস ফুলজেন্স, ঠিক আছে, সেটা তোমরা মেনশন করলে প্রথমে, ঠিক আছে। এবার লিখবে যে ওই প্রজাতির বিপন্ন হবার কারণগুলি কি কি। প্রথম কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি সিকিম এবং দার্জিলিং এ এই রেড পান্ডার জন্য থাকার যে বাসস্থান সেই বাসস্থান ধ্বংস হচ্ছে নগরায়নের ফলে, ঠিক আছে, তাহলে বাসস্থান ধ্বংস প্রথম একটি। সেকেন্ড হচ্ছে এরা বাঁশ গাছের পাতা খেয়ে বেঁচে থাকে, তো বাঁশ গাছ বিভিন্ন কারণে কেটে নেওয়ার ফলে কিন্তু এদের খাদ্য সংকট দেখা দিচ্ছে, তাহলে এটা সেকেন্ড পয়েন্ট। এবং থার্ড পয়েন্ট হচ্ছে বিভিন্ন কারণে এদের লোম দিয়ে কিন্তু সুন্দর সুন্দর টুপি, ব্যাগ, জামা কাপড় তৈরি করা যায়, শীতের পোশাক, ঠিক আছে, তো এদের চামড়ায় যে লোম থাকে এগুলো তৈরি করতে সাহায্য করে, তো যার ফলে এদের চোরা শিকারিও হচ্ছে, তো এই জন্যই এরা কিন্তু ধীরে ধীরে এরা বিপন্ন হচ্ছে, ঠিক আছে, বিপন্ন হয়ে গেছে। তো এই তিনটে মেন কারণ বলবে। নেক্সট বলছে মিনামাটা এবং ইটাইটাই রোগের জন্য কোন ভারী ধাতুজনিত দূষণ দায়ী লেখো। মিনামাটা রোগ হয় আমাদের পারদের দূষণের ফলে, ইটাই হয় ক্যাডমিয়ামের দূষণের ফলে।
নেক্সট বলছে তোমার পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তির পরাগরেণু এবং ঘরের ধুলোবালির থেকে অ্যালার্জি জনিত শ্বসনের সমস্যা রয়েছে। ঠিক আছে, তো দেখো পরাগরেণু এবং ঘরের ধুলোবালির থেকে অ্যালার্জি, ডাক্তারবাবু ওনার সমস্যা চিহ্নিত করে ওনাকে ইনহেলার নিতে বলেছেন। নেক্সট বলছে তোমার কাকার ধূমপানের বদ অভ্যাস আছে, ওনার ঘন ঘন কাশি হয়, কফ বের হয়, ডাক্তারবাবু বলেছেন যে উনি যে রোগে আক্রান্ত ধূমপান না ছাড়লে আরো ভয়াবহ মারণ রোগে আক্রান্ত হতে পারেন। তো এবার কোয়েশ্চেন গুলো করেছে তোমাকে, বলছে তোমার পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কোন রোগে আক্রান্ত। তো প্রথম বক্তব্য থেকে তোমরা বুঝতেই পারছো পরাগরেণু এবং ঘরের ধুলোবালির থেকে অ্যালার্জি হচ্ছে, মানে তিনি অ্যাজমাতে আক্রান্ত বা হাঁপানি রোগে আক্রান্ত। নেক্সট বলছে ওই রোগের আর কি কি লক্ষণ হতে পারে। হাঁপানিতে কি হয়, আমাদের যে সূক্ষ্ম সূক্ষ্ম বায়ুনালীগুলো রয়েছে সেগুলি কিন্তু কনস্ট্রিক্টেড হয়ে যায়, সেখানে কিন্তু প্রদাহ হয় এবং সূক্ষ্ম বায়ুনালীগুলির মধ্যে এত বেশি পরিমাণ মিউকাস জমে যায় যে সেগুলোর আরো ছোট হয়ে যায়। ঠিক আছে, তার গহ্বর আরো ছোট হয়ে যায়, ফলে শ্বাসকষ্ট দেখা দেয়। তো শ্বাসকষ্ট প্রথম কথা তো হচ্ছে যে শ্বাসকষ্ট হবে, তিনি শুয়ে থাকতে পারবেন না, সবসময় মাথা নিচু করে তার কাশতে থাকবেন, হাঁপানি হবে তার। ঠিক আছে, এছাড়া তার আর কি কি হতে পারে, আর হতে পারে হচ্ছে বুকের মধ্যে সাঁই সাঁই একটা আওয়াজ উঠতে থাকবে। ঠিক আছে, তো এগুলি হচ্ছে বিভিন্ন লক্ষণ অ্যাজমার। নেক্সট বলছে ডাক্তারবাবু কেন ওনাকে ইনহেলার নিতে বলেছেন, ইনহেলার নিলে ওনার কি সুবিধা হবে। দেখো কি হয়, অ্যাজমা রোগে আমাদের যে বায়ু নালিকাগুলি রয়েছে, সূক্ষ্ম সূক্ষ্ম ব্রঙ্কিওলগুলি রয়েছে, ছোট ছোট বায়ু নালিকাগুলি রয়েছে, তার ভিতরে মিউকাস জমে যাওয়ায় এবং এগুলো কিন্তু টাইট হয়ে যায়, ছোট হয়ে যায়, এর যে গহ্বর ছোট হয়ে যায়। ইনহেলার কি করে, এর এই ব্রঙ্কিওলের বা ছোট ছোট বায়ুনালিকার যে মাসেলগুলো রয়েছে, পেশিগুলি, সেগুলিকে প্রসারিত হতে সাহায্য করে এবং যার ফলে কিন্তু বায়ুনালিকার যে গহ্বর তার সাইজ বৃদ্ধি পায়। ঠিক আছে, যার ফলে কিন্তু গহ্বরের সাইজ বৃদ্ধি পেলে, পেশিগুলি প্রসারিত হলে গহ্বরের সাইজ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের শ্বাসকষ্ট লাঘব হবে। ঠিক আছে, তো শ্বাসকষ্ট লাঘব করার জন্য কিন্তু ইনহেলার দেওয়া হয়। নেক্সট বলছে তোমার কাকা বর্তমানে কোন শ্বসনজনিত রোগে আক্রান্ত। তো দেখো ধূমপানের বদ অভ্যাসের সাথে ঘন ঘন কাশি কফ বের হওয়া, মানে তিনি ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত। কোন রোগে আক্রান্ত, ব্রঙ্কাইটিস রোগে। ধূমপান না ছাড়লে ওনার কোন মারণ রোগ হবার সম্ভাবনা আছে। ধূমপান না ছাড়লে ওনার কিন্তু লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার হবার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের পেজ নাম্বার 309 এর বিভাগ ঘ এর 5 নম্বরের সমস্ত কোয়েশ্চেন আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের কাজে লাগবে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক তো করেই দিতে পারো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এবং অবশ্যই পর্ষদ এবং এবিটি এর অন্যান্য টেস্ট পেপার সলভিং এর ভিডিওগুলো পাওয়ার জন্য আমি লাস্টে একটা প্লে লিস্টের লিঙ্ক দেবো, সেটা তোমরা অবশ্যই ফলো করো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।